টার্গেট ২৬। সংগঠনের হ্রাস নিজের হাতেই রাখছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আরও একবার তা স্পষ্ট করে দিলেন তৃণমূল নেত্রী। সোমবার বিধানসভায় পরিষদীয় বৈঠকে দলীয় শৃঙ্খলা রক্ষার বার্তাও দেন তৃণমূল নেত্রী। পাখির চোখ ২৬-এর বিধানসভা ভোট, তার আগে ঘর গুছিয়ে নিতে চাইছে তৃণমূল। সংগঠনের রাজ যে তিনি নিজের হাতে রাখবেন তা সোমবার ফের বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার বিধানসভার পরিষদীয় বৈঠকে তিনি বলেন, ব্লক এবং অঞ্চল স্তর থেকে সংগঠন সম্পর্কে তথ্য পাঠাতে হবে। সেই তথ্যের ভিত্তিতে সংগঠন নিয়ে যা সিদ্ধান্ত নেওয়া হবে। সেই সিদ্ধান্ত যে তিনিই নেবেন তা বুঝিয়ে দিয়েছেন। কয়েকদিন আগে তৃণমূলের কোর কমিটির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট করে দেন যে তিনিই দলের ভর কেন্দ্র। এদিন আরো একবার সেই বার্তাই দিলেন তৃণমূল নেত্রী। এদিন পরিষদীয় বৈঠকে দলের বিধায়কদের শৃঙ্খলার বার্তা দিয়ে বলেন, ঝগড়া বন্ধ করুন, দলের সম্মান বজায় রাখুন, সচেতনভাবে কথা বলুন, এমন কিছু করবেন না যা নিয়ে বিতর্ক হয়। অনেকেই ক্ষমা চাইছেন, কিন্তু বারবার ক্ষমা করা যায় না। দলের মধ্যে কোনো গ্রুপ চলবে না। এদিন পরিষদীয় বৈঠকের শুরুতেই বিধায়কদের নিজের লেখা বই দেন মমতা বন্দ্যোপাধ্যায়। লিপিবদ্ধ নামের সেই বইয়ে রেলমন্ত্রী থেকে মুখ্যমন্ত্রী পর্যন্ত তাঁর কাজের খতিয়ান রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, আমি কি কি কাজ করেছি সেটা মানুষকে জানাতে হবে। আপনারাও জানুন, মানুষকেও জানান। বিধানসভা ভোটের আগে দলকে ভোকাল টনিক দিতে এদিন নরমে গরমে দেখা গেল মমতা বন্দ্যোপাধ্যায়কে। কড়া বার্তার শেষে তৃণমূল নেত্রী বলেন, দলই আমার পরিবার, আপনারাই আমার পরিবারের সদস্য। আগামী দিনে সংগঠনের দিক থেকে দেখতে গেলে ব্লক স্তরের সংগঠনের ক্ষেত্রে যাতে কোনো খামতি না থাকে, কার্যত সেই বার্তাই আজকে বুঝিয়ে দেওয়া হয়েছে। এবং সংগঠনের হ্রাস নিজের হাতে রেখে কোথাও যে কোনো ধরনের দ্বন্দ্ব বরদাস্ত করা হবে না, ফের আরও একবার বিধায়কদের বৈঠকে বুঝিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ক্যামেরায় কুণাল চৌধুরী ও সুব্রত জানার সাথে আবির ঘোষাল ও পারাদীপ ঘোষ, নিউজ 18 বাংলা, কলকাতা। ছিল আগে থেকেই, দিল্লির নির্বাচন প্রমাণ তুলে দিল হাতে। ভোট কেটে রাজধানীতে আপের যাত্রাভঙ্গ করেছে কংগ্রেস। এই পরিস্থিতিতেই কংগ্রেসকে তীব্র আক্রমণ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন, ২৬-এ তৃণমূল ২/৩ আসন নিয়ে একাই ক্ষমতায় আসবে, বাংলায় কংগ্রেসের কিছু নেই। কংগ্রেস মানেই জোটে দাদাগিরি, সবসময় তাদের হাতেই থাকতে হবে জোটের রাশ। রাহুল গান্ধীর দল সম্পর্কে এই অভিযোগ দীর্ঘদিনের। দিল্লির নির্বাচন তার প্রমাণ তুলে দিয়েছে হাতে। রাজধানীর ফল বেরোতেই দেখা গিয়েছে ১৬টি আসনে কংগ্রেস ভোট কাটায় জিতেছে বিজেপি বিরোধী জোটে কংগ্রেসেরই শরিক আপের স্বপ্নভঙ্গ হয়েছে। এই পরিস্থিতিতে কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন মমতা বন্দ্যোপাধ্যায়। আসন্ন বিধানসভা ভোটের প্রসঙ্গ টেনে বললেন, ২০২৬ সালে বাংলায় ২/৩ আসন নিয়ে আমরা ক্ষমতায় ফিরব। বাংলায় কাউকে দরকার পড়বে না। দিল্লিতে আপকে সাহায্য করেনি কংগ্রেস, এখানে আমরা যথেষ্ট। বাংলায় কংগ্রেসের কিছু নেই। মহারাষ্ট্র হরিয়ানার ভোটের ফল প্রমাণ করে দিয়েছে, লোকসভায় বিজেপি সিট কমলেও দেশে কংগ্রেসের শক্তি বাড়েনি। যার জেরে বিজেপি বিরোধী জোটের একাধিক শরিক ইতিমধ্যেই দাবি তুলেছে, ইন্ডিয়া নেতৃত্ব কংগ্রেসের হাত থেকে সরিয়ে মমতাকে দেওয়া হোক। এরই মধ্যে দিল্লিতে কংগ্রেসের ভোট কাটা আর তার জেরে আপের হার, যে প্রেক্ষাপটে কংগ্রেসকে তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। অনেকের মতে আগামী দিনে জাতীয় রাজনীতিতে কংগ্রেস আরও কোণঠাসা হয়ে পড়ে কিনা সেটাই এখন দেখার। নিউজ 18 বাংলা। ২৬,০০০ চাকরি বাতিলের ভবিষ্যৎ কি? যোগ্য অযোগ্য বাছাই নিয়ে কাটল না ধোঁয়াশা। সিবিআই সওয়ালের পর রায়দান স্থগিত প্রধান বিচারপতির বেঞ্চে। এসএসসির ২৬,০০০ চাকরি বাতিল করে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যায় রাজ্য। সুপ্রিম কোর্টে চাকরি প্রার্থীদের একাংশ। রাজ্য এসএসসি পর্ষদের পর এবার সিবিআই এর সওয়াল। সিবিআই এর সওয়ালের পর আপাতত রায়দান স্থগিত রাখল সুপ্রিম কোর্ট। প্রধান বিচারপতির বেঞ্চের রায়ের অপেক্ষা। সিভিল সার্ভিস কমিশন বা স্টেট তাদের এক্স্যাক্ট কোনো লিস্ট এখনো অবধি সুপ্রিম কোর্টের কাছে দেয়নি। যদিও বা ৫,০০০-এর একটা লিস্ট দেওয়ার চেষ্টা হলো, কিন্তু টোটাল ফিগারটা ২৫,০০০ প্যানেলের মধ্যে প্রায় অ্যারাউন্ড ১০,০০০-এর কাছাকাছি আমরা সুপ্রিম কোর্টের কাছে যেটা প্লেস করেছি যে ইলিগ্যালিটিস রয়েছে। এখন স্যাগ্রিগেশন হলে কি করে হবে সেটা একটা সবথেকে বড় প্রশ্ন। স্টেট তাদের উত্তর দেওয়ার চেষ্টা করেছে।
স্কুল সার্ভিস কমিশনও তাদের যা আনসার্স দেওয়ার চেষ্টা করেছে, সব পক্ষকে শুনানি করে আজকে হিয়ারিং কনক্লুড, অর্ডার রিজার্ভ হয়েছে, সুপ্রিম কোর্ট এই মামলার রায় দেবে। যদি প্যানেল এক্সপায়ারিতে ঢুকে কোর্টে, তাহলে তো প্যানেল এক্সপায়ারি রেট বা রুল হিসাবে 1 বছর শুধু প্যানেলের ভ্যালিডিটি থাকবে। সেই হিসাবটা যদি দাঁড়ায় গে, তাহলে তো থার্ড ফেজ থেকে সব ইনভ্যালিড হয়ে যাবে। আমাদের সবার এই বক্তব্যই ছিল যে যেহেতু এগুলো সব প্যানেল ওয়াজ ভ্যালিডেটেড বাই দ্য কোর্ট এবং 9th ফেজ কাউন্সিল থেকে সব প্যানেলগুলো ভ্যালিডেট করা হয়েছিল কোর্ট থেকে, সেই জন্য এই সমস্ত কাউন্সিলিং যেটা হয়েছে লিগালি ভ্যালিড। দুর্নীতি তো হয়েছে, এক একজন এক এক সংখ্যা দিচ্ছে এবং আমরা এসএসসির হলফনামা থেকেই দেখিয়ে দিয়েছি যে 10,000 এসএসসি স্বীকার করছে, আরো স্বীকার যে এসএসসি করেনি তা আরো কত আছে কি জানি। সেজন্য আমাদের পরিষ্কার বক্তব্য ছিল যে এইরকম একটা দুর্নীতিমূলক নিয়োগ প্রক্রিয়া, একে বাতিল করে দাও। সিবিআই যারা বললে আমরা তদন্ত করে দেখেছি যে এমআর শিট গুলোকে উদ্ধার করা হয়েছে, তার মধ্যে কোনো গন্ডগোল নেই। মনে হলো রাজ্য সরকারের বক্তব্য বা এসএসসির বক্তব্য খুব সন্তোষজনক উত্তর আসেনি। আজকে স্টেট সাবমিশন করেছেন, অ্যাজ ওয়েল এজ বোর্ড সাবমিশন করেছেন, এসএসসি সাবমিশন করেছেন, যারা টেন্টেড ক্যান্ডিডেট বলছেন, যারা নিজেদের আনটেন্টেড বলছেন, উভয়ই সাবমিশন করেছেন। সিবিআই সাবমিশন করেছে এবং সিবিআই যে তথ্য দিয়েছে তারা যে পঙ্কজ বনসলের বাড়ি থেকে উদ্ধার করা যে ওএমআর শিট গুলো, সেগুলো প্রকৃত ওএমআর শিট এবং তার উপর ভিত্তি করে বোঝা যাচ্ছে ইললিগালিটিস হয়েছে, অযোগ্য চাকরি প্রার্থী চাকরি পেয়েছে এবং অর্থের বিনিময়ে চাকরি পেয়েছে, সেটা পরিষ্কার হয়ে যাচ্ছে। যে কতগুলো প্রকৃত অযোগ্য রয়েছে সেই সংখ্যাটা কে দেবে? যেহেতু প্রকৃতভাবে কেউ দিতে পারছে না, তাই খুব স্বাভাবিকভাবেই নিয়োগের যে আইন, তাতে সেগ্রিগেশন সম্ভব না হলে গোটা সিলেকশন প্রসেস বাতিল হবে। খোদ পুলিশ কর্তার বাড়িতেই সাইবার প্রতারণা, কোটি কোটি টাকার সাইবার জালিয়াতি। সাইবার প্রতারণার অভিযোগে পাকড়া 19। কথা বলবো অনুপ আমাদের প্রতিনিধির সঙ্গে। অনুপ, দমদমেই পুলিশ কর্তার বাড়ি ভাড়া নিয়ে সাইবার জালিয়াতি চলতো, একেবারে বাঘের ঘরে ঘোগের বাসা। এই পুলিশ অফিসার কি কিছু বুঝতে পারেননি? এই 19 জনের বিরুদ্ধে কি অভিযোগ, কিভাবে জালিয়াতি চলতো? পুলিশ অফিসারের পক্ষ থেকে স্পষ্ট করছে তিনি কিন্তু আগে থেকে বুঝতে পারেননি এরকম ঘটনা ঘটবে। কোটি কোটি টাকা সাইবার একেবারে প্রতারণার এই ঘটনায় কিন্তু প্রথমে একজন তরুণীকে আটক করে পাঁশকুড়া থানার পুলিশ। পরবর্তী ক্ষেত্রে তাকে সেই জিজ্ঞাসাবাদে দমদম বিমানবন্দর অর্থাৎ দমদমের কাছেই মতিলাল কলোনি এলাকা, সেখানেই এক পুলিশ কর্তা আধিকারিকের কিন্তু বাড়ির দিকে পায় এবং সেখানেই কিন্তু ভাড়া নিয়ে এইভাবে কিন্তু কোটি কোটি টাকা সাইবার প্রতারণা চলতো এমনটা পুলিশ জানতে পারে। এরপরেই মেদিনীপুরের পাঁশকুড়া থানার পুলিশ, অন্যদিকে দমদম থানার পুলিশ পুলিশের সঙ্গে নিয়ে কিন্তু একেবারে দুপুরের পর থেকে তল্লাশি অভিযান করে এবং সেখান থেকে কিন্তু 19 জন এখনো পর্যন্ত গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে মহিলার সংখ্যা কিন্তু অনেক বেশি এবং সব মিলিয়ে বলা যাচ্ছে কোটি কোটি টাকা এইভাবে সাইবার প্রতারণা করতে এবং এই অভিযোগ হওয়ার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে পুলিশ যখন তদন্তে নামে সেই সময় কিন্তু পাঁশকুড়া পুলিশ দমদম থানা পুলিশের সঙ্গে নিয়েই তল্লাশি অভিযান এবং সেই তল্লাশি অভিযান যখন আসে তারপরেই কিন্তু একেবারে লক্ষ্য যায় যে পুলিশ আধিকারিক তার বাড়িতেই কিন্তু একেবারে বাড়ি ভাড়া নিয়ে এইভাবে নিয়ে কোটি কোটি টাকা সাইবার কাজটা আসছে সব করে ফেলাচ্ছে এবং তিনি কিন্তু যে অভিযোগ কিন্তু আগে থেকে কোনোভাবে কাজ করতে পারেনি এমনটা দাবি করছে। কিন্তু এরকম একটি ঘটনা যে কয়েক মাস ধরে সাইবার ঘটনা চলছে, বিভিন্ন সাইবার লোকের আনাগোনা ছিল 19 জনের। বুঝতে পেরেছি, ধন্যবাদ। এখানে যেটা আমি অ্যাকচুয়ালি দেখতাম, মাঝে সাঝে আসতো অনেক বাচ্চা কাচ্চা ছেলে মেয়েরা আসতো, চাকরি বাকরির ক্ষেত্রেই আসতো। এটা কি ভাড়া দিয়েছে? এটা ভাড়া আছে। ল্যান্ডলর্ড যে নিরুপম চ্যাটার্জি, নিরুপম চ্যাটার্জি, উনিও চাকরিজীবী, পুলিশেই চাকরি করে, পুলিশে চাকরি, ক্যালকাটা পুলিশ। কিচ্ছু বোঝা যায় না। ঠিক হয়তো কেউ খবর দিয়েছে, ভালো করেছে যে খবরটা দিয়েছে, আমি নিজেও তো কিছু জানি না, কিন্তু এই হঠাৎ পুলিশ গাড়ি দেখার পরে তারপরে এখন সমস্ত কিছু বুঝতে পারলাম। কে ভাড়াটে কে বাড়িওয়ালা এটাও তো বোঝা মুশকিল।